আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। পাঁচরক্ষী বেগম আনোয়ারা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে যুক্তিবিদ্যা, দ্বিতীয় পত্র। পঞ্চম অধ্যায়ের গত ক্লাস যেটা করছিলাম এর পঞ্চম অধ্যায়ের বাকি অংশ, দ্বাদশ শ্রেণীর। তো পঞ্চম অধ্যায়ে আমরা গত ক্লাসে যা পড়ছি তার একটু রিভিউ আমরা একটু আলোচনা করি। দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ে আলোচ্য বিষয় ছিল কার্যকারণ। তো আমরা আগে আলোচনা করছি কার্যকারণ কি। দুটি ঘটনা যখন পাশাপাশি ঘটে পূর্বেরটিকে কারণ এবং পরেরটিকে কার্য বলে। ঘটে পূর্বেরটিকে কারণ এবং পরেরটিকে কার্য বলে। যেমন আকাশে মেঘ জমেছে, বৃষ্টি হয়েছে। তাহলে আকাশে বৃষ্টি হওয়ার কারণ কি? আকাশে মেঘ জমা। তা আকাশে মেঘ জমার পরেই কি বৃষ্টি হয়েছে, অথবা মেঘ জমার কারণ বৃষ্টি হওয়া কি কার্য। এরকমভাবে বলতে পারে জল পরে পাতা নড়ে। তাহলে দুটি ঘটনা এখানে দুটি ঘটনা পাশাপাশি ঘটলো, একটা হলো জল পড়া, অপরটি হলো পাতা নড়া। যেটা পূর্বে ঘটেছে সেটা হচ্ছে কারণ, এবং যেটা পরে ঘটেছে সেটা হচ্ছে কার্য। যেমন জল পড়া, পাতা নড়া। তাহলে জল পড়াটা হচ্ছে কারণ আর পাতা নড়াটা হচ্ছে কি কার্য। তাহলে কারণের একটা সংজ্ঞা আমরা দিয়েছি যে কারণ কাকে বলে? কোনো ঘটনার আবশ্যিক অপরিবর্তনীয় শর্তহীন পূর্ববর্তী ঘটনাকে কারণ বলে। কোনো ঘটনার আবশ্যিক অপরিবর্তনীয় শর্তহীন পূর্ববর্তী ঘটনাকে কারণ বলে। যেমন আকাশে মেঘ জমেছে, বৃষ্টি হয়েছে। তাহলে এই যে বৃষ্টি হওয়ার আবশ্যিক অবশ্যই পূর্বে হয়েছে, অপরিবর্তনীয় এবং পরিবর্তনযোগ্য নয়, এই বিষয়টাই কি কারণ। যুক্তিবিদ মিল এই কার্য এবং কারণকে নির্দেশ করতে গিয়ে যুক্তিবিদ মিল এই কার্য এবং কারণের সম্পর্ক নির্ণয় করতে গিয়ে 5টি পদ্ধতির কথা বলেন। কয়টি পদ্ধতি? 5টি পদ্ধতি, যথা অন্বয় পদ্ধতি, ব্যতিরেকী পদ্ধতি, যৌথ অন্বয় ব্যতিরেকী পদ্ধতি, সহপরিবর্তন পদ্ধতি, পরিশেষ পদ্ধতি। অন্বয় পদ্ধতি, ব্যতিরেকী পদ্ধতি, যৌথ অন্বয় ও ব্যতিরেকী পদ্ধতি, সহপরিবর্তন পদ্ধতি, পরিশেষ পদ্ধতি। তাইলে কার্যকারণ সম্পর্কিত সম্পর্ক আবিষ্কার করতে গিয়ে যুক্তিবিদ মিল 5টি পদ্ধতির কথা বলেন। এগুলো কি কি? অন্বয় পদ্ধতি, ব্যতিরেকী পদ্ধতি, যৌথ অন্বয় ব্যতিরেকী পদ্ধতি, সহপরিবর্তন পদ্ধতি, পরিশেষ পদ্ধতি। এখন আমরা গত ক্লাসে যে আলোচনা করছি অন্বয় ব্যতিরেকী আলোচনা করছি আমরা। আমাদের আলোচ্য বিষয় ছিল আজকে যৌথ অন্বয় ব্যতিরেকী পদ্ধতি, সহপরিবর্তন পদ্ধতি, আর এটা হলো পরিশেষ পদ্ধতি। তাহলে অন্য শব্দ ছিল মিল। কার্য এবং কারণের মধ্যে যদি আমরা মিল দেখে
মনে করি যে এটার কারণ অথবা কার্য সেটা হচ্ছে কি অন্য পদ্ধতি, আর যেটা পার্থক্য দেখে আমরা নির্ণয় করি সেটা হচ্ছে ব্যতিরেকি পদ্ধতি। এখন আমরা যৌথ অন্য ব্যতিরেকি পদ্ধতি এর আলোচনা পূর্বে আমরা সহপরিবর্তন পরিশেষ পদ্ধতিটা একটু আলোচনা করব। সহপরিবর্তন যদি আমরা এই থার্মোমিটার স্পর্শ করাই তাহলে দেখবো কি আমরা তার তাপমাত্রার সাথে সাথে কি হইতেছে, পারদের মাত্রা কি হইতেছে, বাড়তেছে। তাপমাত্রা যে তার পারদের বাড়ার যেটুকু যে বাড়ার যে মাত্রা তাপমাত্রার সাথে এটা সম্পর্কিত। যদি তাপমাত্রা বাড়ে তাহলে পারদের মাত্রা বাড়ে, যদি তাপমাত্রা কমে তাহলে পারদের মাত্রাও কি কমে। তাহলে এই যে একটা সাথে সাথে একটা পরিবর্তিত হওয়া, এটাই হচ্ছে সহপরিবর্তন পদ্ধতি। একটা সাথে সাথে একটা পরিবর্তন হওয়াটা কি সহপরিবর্তন পদ্ধতি। এই সহপরিবর্তন পদ্ধতি সহপরিবর্তন পদ্ধতির সংজ্ঞা দিতে গিয়ে মিল বলেন, যখন কোনো ঘটনার বিশেষ কোনো পরিবর্তনের সাথে অন্য কোনো ঘটনারও কোনো প্রকার পরিবর্তন ঘটে, তখন সেই ঘটনাটি প্রথম ঘটনার কারণ অথবা কার্য। কোনো একটা ঘটনার সাথে সাথে অন্য একটি ঘটনার কারণ পরিবর্তন হলে, একটা পরিবর্তনের সাথে একটা অন্যটি পরিবর্তন হলে কি ওইটা কারণ অথবা কার্য। তাই পারদের মাত্রা এরকম যা থাকে 97, 98, 99, 100, 101, 102 এরকমভাবে দেওয়া থাকে। তাহলে পারদের মাত্রা যতই বাড়ে ততই কি তাপমাত্রা কি বাড়তে থাকে, এবং তাপমাত্রা কমলে কি পারদের মাত্রাও কি কমতে থাকে। তাহলে এই যে কার্য এবং কারণ, তাহলে কারণটা কি তাপমাত্রা, কারণটা কি এখানে তাপমাত্রা, আর এই কার্যটা কি পারদের স্তরের উঠানামা করা। তাহলে এইটাই মূলত যে সহপরিবর্তন পদ্ধতি। সহপরিবর্তন পদ্ধতির কিছু সুবিধা অসুবিধা আছে। সুবিধাগুলো হলো সহপরিবর্তন পদ্ধতি নিশ্চিত সিদ্ধান্ত গ্রহণ করা যায়, কারণ এইটা সরাসরি আমরা দেখতে পারি, ঠিক আছে, যে একটা পরিবর্তনের সাথে তার একটা পরিবর্তন ঘটতেছে, এরকম কার্যকারণের পরিমাণগত দিক নির্ণয় করা যায় সহপরিবর্তনের মাধ্যমে। সহপরিবর্তন পদ্ধতি একটা সহজতর পদ্ধতি, কারণ এখানে আমরা সহজেই একটা বিষয় বুঝতে পারি যে এই কারণ অথবা কার্য, এবং বৈজ্ঞানিক সিদ্ধান্ত প্রতিষ্ঠার ক্ষেত্রে এটা কি বেশ উপযোগী। এই সহপরিবর্তন পদ্ধতির অপপ্রয়োগে কয়েকটা অনুভূতি ঘটতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দৃষ্টান্তের অনিরীক্ষণজনিত অনুভূতি। ঠিক আছে, আগে পরে ঘটতে দেখে যদি আমরা এরকমভাবে মনে করি তাহলেও দেখা যাবে যে অনেক সময় সমস্যা হয়ে যায়। যেমন শিক্ষার হার বাড়ার সাথে সাথে বেকারত্ব বাড়ে, এর উপর ভিত্তি করে যদি আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে শিক্ষার সাথে বেকারত্বের কার্যকর সম্পর্ক রয়েছে, তাহলে কি একটি ভুল অনুভূতির সৃষ্টি হবে, ভুল প্রয়োগ বা অনুভূতির সৃষ্টি হবে। কারণ শিক্ষার হার বাড়ার সাথে সাথে বেকারত্ব তৈরি হবে, বেকারত্ব বাড়ে। হ্যাঁ, তাহলে এটা কি এটার সাথে সামঞ্জস্যপূর্ণ না অনিরীক্ষণ জনিত? কারণ শিক্ষার হার বাড়ার সাথে সাথে সেই যে চাকরি হইতেছে বা অন্যান্য মানুষ যে মানসিক বিকাশ হইতেছে, মূলত শিক্ষার সাথে সংশ্লিষ্ট বিষয়টা এখানে যায় না। যে বিষয়টা এখানে তুলনা করা হয়েছে বেকারত্বর হ্রাসের তুলনা করা হয়েছে, ওইটার সাথে এটা যায় না। এই জন্য যে যারা বেকারত্ব পায় নাই বা শিক্ষা গ্রহণ করে যারা চাকরি পেয়েছে ওই বিষয়টা এখানে উল্লেখ করা হয় নাই। এই জন্য দৃষ্টান্ত অনিরীক্ষণ অনুভূতি ঘটেছে, বাস্তব অবস্থা অনিরীক্ষণ যত অনুভূতিও ঘটতে পারে এখানে। এরপরে সহকার্যকে কারণ করা মনে করে যত অনুভূতি করতে পারে। যেমন দিনের স্থায়িত্ব যত বাড়ে রাতের স্থায়িত্ব তত কমে, রাতের স্থায়িত্ব যত বাড়ে দিনের স্থায়িত্ব তত কমে। অর্থাৎ দিন এবং দিন রাতের কারণ
রাত রাত দিনের কারণ, এরকম হতে পারে যে ঠিক আছে দিনের পর রাত আসে, রাতের পর দিন আসে, রাত অথবা দিন একে একটা আসে কি কারণ। কিন্তু এই এখানে যদি হয় আমরা তাহলে কি হবে, একটা অনুভূতি সেটা সহকার্যকে কারণ করা মনোযোগ অনুভূতি করবে। কারণ এই একটা দিন এবং রাত কি একটা সহকার্য এককভাবে ঘটে না, দিন এবং রাত্র হয় পৃথিবীর আনহিক গতির ফলে, বার্ষিক গতির ফলে। হ্যাঁ, তা আমরা জানি যে এই সূর্য, আমাদের পৃথিবীটা এই সূর্যের আশেপাশে ঘুরে আবর্তন করে। তাইলে সূর্যের আলো যে অংশে পৃথিবীর যে অংশে পড়ে ওই অংশকে বলা হয় দিন, পৃথিবীর যে অংশে সূর্যের ছায়া পড়ে ওইটাকে বলা হয় রাত। অতএব এটা আনহিক গতির ফলে একটা অন্যটা কি দিন এবং রাত একে অন্যের কারণ নয়, বরং সহকার্য। এরপরে আছে শর্তকে কারণ মনে করা যত উৎপত্তি ঘটতে পারে এখানে, যেমন সুশাসন, রাজনৈতিক স্থিতিশীল, ব্যবসা বাণিজ্য, সুষ্ঠু পরিবেশ, পর্যাপ্ত কর্মসংস্থান, বহির্বিশ্বের সাথে সুসম্পর্ক, আমদানির, এগুলো আমরা একটু এতটা দরকার নেই। এরপরে আসি আমরা পরিশেষ পদ্ধতিটা কি। পরিশেষ পদ্ধতিটা হচ্ছে যে অবশিষ্ট অংশ যদি আমরা বলি, যেমন বালতি সহ দুধের ওজন 5 কেজি, যে বালতি সহ দুধের ওজন 5 কেজি, দুধের ওজন 4 কেজি, অতএব বালতির ওজন কত? 1 কেজি। এই যে অবশিষ্ট অংশ, এটা হচ্ছে পরিশেষ পদ্ধতি, সবশেষ অংশটা খুঁজে বের করা। হ্যাঁ, তাহলে যুক্তিবিদ্যা, এই যুক্তিবিদ মিল, এই কার্যকারণ সম্পর্ক নির্ণয় করতে গিয়ে এই যে পদ্ধতিটা বলে, পদ্ধতির কথা বলে, সেই সর্বশেষ পদ্ধতিটা হচ্ছে কি পরিশেষ পদ্ধতি। এখানে এই যুক্তিবিদ মিল বলেন কোন ঘটনার যে অংশ আরোহ পদ্ধতিতে কোনো পূর্ববর্তী ঘটনার কার্য বলে জানা গেছে, সে অংশকে বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাই পূর্ববর্তী ঘটনার কার্য। যে কি বললাম, যে কোনো ঘটনার যে অংশ আরোহ পদ্ধতিতে কোনো পূর্ববর্তী ঘটনার কার্য বলে জানা গেছে, তাহলে এই যে দুধের ওজন যেটা 4 কেজি, এটা অলরেডি জানা গেছে, হ্যাঁ, যে 4 কেজি, এবং এটার সাথে বালতির ওজন এবং দুধের ওজনের সাথে থেকেও দুধের ওজনটা বাদ দিলে যে অংশটা বের হয় ওইটাই কি আমার মূল কারণ অথবা কার্য এখানে। তাহলে সহপরিবর্তন একটা সহজ পদ্ধতি, পরীক্ষামূলক, তুলনামূলক, কারণ এখানে এটা সহজেই বের করা যায় এবং এটা বৈজ্ঞানিক আবিষ্কারের সহায়ক। এই তো এটার আর তেমন আলোচনা দরকার নেই, আমরা মূলত আসতেছি আজকে যৌথ নয় ব্যতিরেকে পদ্ধতি। তাহলে অন্য পদ্ধতি কি বলছিলাম আমরা, অন্য অর্থ কি মিল, আর ব্যতিরেক মানে কি পার্থক্য বলছিলাম, ঠিক আছে। তাই মিল এবং পার্থক্যের একত্রিত পদ্ধতি, এরও যদি আমরা এরকমভাবে দৃষ্টান্ত দিতে থাকি, উদাহরণস্বরূপ যেমন
দেখলাম কি আমরা যুক্তির মিলের সংজ্ঞা দিতে গিয়ে কি বল দেখি আমরা একটু আলোচনা করি। সরি তাহলে আমরা এখানে কি দেখি, পি এবং এর মধ্যে একটা সম্পর্ক আছে নাকি? আবার এই একটা দৃষ্টান্ত, অন্য একটা দৃষ্টান্ত হচ্ছে যেখানে এ আছে সেখানে কি আছে, পি আছে। অতএব এখানে পি এর কারণ এ আর এ এর কার্য হচ্ছে পি। অপর একটা দৃষ্টান্ত হচ্ছে পূর্বক অনুক, যে বিসি কিউ আর সিডি আর এস এস টি। তাহলে আমরা একটা দুইটা দৃষ্টান্ত, একটা হচ্ছে সদর্থক, অপরটা হচ্ছে নয়ার্থক। সদর্থক দৃষ্টান্তে আমরা যদি দেখি তাহলে যেখানে এ আছে সেখানে পি আছে, যেখানে পি আছে সেখানে এ আছে, আর যেখানে নয়ার্থক দৃষ্টান্তে যেখানে এ ছিল সেখানে এই যে যেখানে এ নেই সেখানে পিও নেই, যেখানে পি নেই সেখানে কি এও নেই। অতএব পি এবং এ কি কার্য অথবা কারণ। তাহলে এর মাঝে আমরা কি নির্ণয় করলাম, এ এর কার্য পি, পি এর কারণ এ। এইটাই যৌথ অন্য ব্যতিরিক্ত পদ্ধতি। এই যে অন্য মানে মিল, হ্যাঁ, এখানে এটাতে সদর্থকে মিল দেখানো হয়েছে আর অন্য অর্থকে অমিল বা পার্থক্য দেখানো হয়েছে। তাহলে যুক্তির মিল কি বলেন, আলোচ্য ঘটনাটি উপস্থিত আছে এমন দুই ততোধিক দৃষ্টান্তে যদি কেবল আলোচ্য ঘটনাটি উপস্থিত আছে, আলোচ্য ঘটনা হচ্ছে পি এবং এ, এই ঘটনাটি উপস্থিত আছে, হ্যাঁ, এমন দুই বা ততোধিক দৃষ্টান্ত কেবল একটি বিষয় সব সময় উপস্থিত থাকে এবং আলোচ্য ঘটনা উপস্থিত নেই এমন দুই বা ততোধিক দৃষ্টান্তে যদি সেই বিষয়টি সর্বদাই অনুপস্থিত থাকে, তবে সেই বিষয়টির জন্য দুই শ্রেণীর দৃষ্টান্তের মধ্যে পার্থক্য সৃষ্টি হয়। এই বিষয়টি হচ্ছে আলোচ্য ঘটনার কারণ অথবা কার্য। তাহলে এটা আছে মানে এটা আছে, এটা নাই মানে কি ওইটি নাই। এটা আমরা যে এই বলতে পারি যে আর্জেন্টিনার দল কিংবা ব্রাজিল দল, হ্যাঁ, ব্রাজিল দল যখন খেলতে নামলো, যেদিন নেইমার খেলতে নামছে ওই দিন কি জয়লাভ করছে, যেদিন নেইমার নামে না ওই দিন কি জয়লাভ করে নাই। তাহলে এখানে দুইটা দৃষ্টান্ত আমরা দেখতে পাই। একটা সদর্থক, যেখানে নেইমার ছিল সেখানে কি জয় ছিল, যেখানে নেইমার নেই সেখানে কি জয়ও নেই। তাহলে কি নেইমারই একমাত্র জয়ের কারণ অথবা কার্য, নেইমারই কি একমাত্র জয়ের কারণ অথবা কার্য। তাহলে এটা আমরা এটা সহজে দিতে পারি, ঠিক আছে, যৌথ অন্য পদ্ধতিতে। তাহলে দুটি দৃষ্টান্ত আমরা এখানে দেখবো, একটা সদর্থক দৃষ্টান্ত, অপরটি কি নয়ার্থক দৃষ্টান্ত। একটা সদর্থক দৃষ্টান্ত, অপরটি নয়ার্থক দৃষ্টান্ত। সদর্থক দৃষ্টান্তে এই যে মানে উপস্থিত থাকবে, কার্যকারণ উপস্থিত থাকবে, নয়ার্থক দৃষ্টান্ত থেকে দৃষ্টান্ত উপস্থিত থাকবে না। এরকম আমরা যদি বলতে পারি যে
আমাদের এই খেলায়, আমাদের বার্ষিক অনুষ্ঠানে যদি আমাদের একজন সেরা প্লেয়ার আছে মেসি, মেসি যদি খেলে তাইলে কি আমরা জয় লাভ করি, মেসি না খেলে কি আমরা জয় লাভ করি না। অতএব মেসি একমাত্র জয়ের কারণ অথবা কার্য। তাহলে এই যে এই একটি বিষয়কে আমরা কারণ অথবা কার্য বের করা এখানে, যে বিষয়গুলো যেখানে মিল আছে, একটি ছাড়া বাকি বিষয় মিল আছে এবং একটি নাই মানে কি বাকি বিষয়গুলো মিল থাকলেও এই বিষয়টা নাই। একটা এ পি যেখানে এ নাই সেখানে কি পিও নাই। অতএব এ এবং পি কার্য এবং কারণ হিসেবে আমরা ধরে নেই। তাহলে যৌথ অন্য ব্যতিরিক পদ্ধতির প্রকৃতিটা কি? যৌথ অন্য ব্যতিরিক পদ্ধতি মূলত অন্যয় ও ব্যতিরিক পদ্ধতির সমন্বিত একটি রূপ। তাহলে যৌথ অন্যয় ব্যতিরিক পদ্ধতি কোনটা? যৌথ, মানে যৌথ বলতে কি বোঝা? দুইটাই একসাথে। কোনটা? যৌথ অন্যয় ও ব্যতিরেকী। তাহলে আগে আমরা পড়ছি যেটা অন্যয় পদ্ধতি, এটা মিল কার্যকারণের মিল খুঁজিয়ে যে এটা যৌথ অন্য পদ্ধতি এটাই ছিল যে এটা কারণ ছিল এবং এটা কার্য ছিল। হ্যাঁ, ব্যতিরিক পদ্ধতি কি ছিল? একটা ছিল অপরটি কি ছিল না। একটা দৃষ্টান্তে আমরা দেখাছিলাম এরকম ব্যতিরিক পদ্ধতি, ঠিক আছে? যেমন এ বি সি এবং পি কিউ আর, বি সি কিউ আর। তাহলে আমরা এখানে এ ছিল, সেখানে পি ছিল, সেখানে পি ছিল না, এখানে পি ছিল না। নেগেটিভ দৃষ্টান্ত কিন্তু এখানে আসে। হ্যাঁ, তাহলে এই বিষয়টাই এখানে কি এই দৃষ্টান্তের সাথে সম্পর্কিত, সেহেতু এখানে এ নাই, সেখানে কি পি নেই। অতএব এই নিয়মে আমরা কি দেখি? আমরা এখানে দুটি পদ্ধতির সমন্বিত রূপ, যে যেখানে এ আছে সেখানে পি আছে, সেখানে এ নাই সেখানে কি পি নাই। এখানে অন্য পদ্ধতিও আছে, ব্যতিরেকী পদ্ধতিও আছে। এই জন্যই কি এটা যৌথ অন্য এই ব্যতিরেকী পদ্ধতি। তাহলে বোঝা গেল আজকে আলোচ্য বিষয় যে মূলত যৌথ অন্য ব্যতিরেকী পদ্ধতি একটি সমন্বিত রূপ, একটি মৌলিক পূর্ণ পদ্ধতি নয়। আমরা আগেই পড়ছি, ঠিক আছে, যে অন্য পদ্ধতি কি, ব্যতিরেকী পদ্ধতি কি। অন্য পদ্ধতি কি বলছি আমরা? যে কার্য এবং কারণের মধ্যে আমরা যদি মিল দেখি, হ্যাঁ, এবং তাইলে ওইটাই কি কারণ অথবা কার্য। আর ব্যতিরেকী পদ্ধতি কি বলছে? যেটা নাই, হ্যাঁ, যেটা থাকলে একটা থাকে, যেটা না থাকলে অপরটি থাকে না, ওইটাই কি কারণ অথবা কার্য। তাইলে এই যে যৌথ অন্য ব্যতিরেকী পদ্ধতিটা হলো যে দুইটি দৃষ্টান্ত থাকবে, পৃথক দুটি দৃষ্টান্ত, যেখানে একটিতে থাকবে অপরটিতে থাকবে না, ওই বিষয়টি কি কারণ অথবা কার্য। এই পদ্ধতিতে ইতিবাচক সদর্থক ও নয়ার্থক এই দুই ধরনের দৃষ্টান্ত যাচাই করা হয়। তাই যৌথ অন্য ব্যতিরেকী পদ্ধতিতে কী করা হয়? দুই ধরনের পদ্ধতি যাচাই করা হয়, একটি সদর্থক, অপরটি কি নয়ার্থক। এই পদ্ধতিতে নিরীক্ষণ ও পরীক্ষণ উভয়ই ব্যবহৃত হয়। কারণ আমরা জানি কি অন্য পদ্ধতি মূলত নিরীক্ষণের পদ্ধতি, আর ব্যতিরেকী পদ্ধতি হলো মূলত পরীক্ষণের পদ্ধতি। তাই অন্য এই ব্যতিরেকী পদ্ধতিতে কী করা হয়? নিরীক্ষণ ও পরীক্ষণ দুইটাই করা হয়। কারণ অন্য পদ্ধতিতে কী করা হয়? নিরীক্ষণ করা হয়। ব্যতিরেকী পদ্ধতি কী করা হয়? পরীক্ষণের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়। অন্য এই ব্যতিরেকী পদ্ধতি উভয় পদ্ধতির সম্মিলিত প্রয়োগের ফলে যৌথ সিদ্ধান্ত যথার্থ ও নিশ্চিত হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তাহলে যৌথ অন্য ও ব্যতিরেকী পদ্ধতি দুটি সমন্বিত প্রয়োগের ফলে এর সম্ভাবনা নিশ্চিত হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। তো যৌথ অন্য ব্যতিরেকী পদ্ধতি কিছু অসুবিধা আছে, যেটা অধিকতর অসুবিধা আছে। সুবিধাগুলো হচ্ছে এটা অধিকতর নির্ভরযোগ্য তথ্য, কারণ এর মাধ্যমে আমরা অধিকতর নির্ভরযোগ্য সূত্রে এই সিদ্ধান্তে আমরা আসতে পারি। কার্য এবং কারণ উভয় নির্ণয় করা যায় এর মাধ্যমে। বহু কারণবাদের সমস্যা এখানে থাকে না। হ্যাঁ, এরপর প্রকল্প প্রণয়নের সহজে প্রকল্প প্রণয়ন করা যায় এই পদ্ধতি প্রয়োগের ফলে। এটা একটা সহজযোগ্য পদ্ধতি এবং প্রয়োগ ক্ষেত্রে ব্যাপকভাবে আমরা এই বিষয়টা প্রয়োগ করতে পারি। তবে এখানে কিছু সমস্যা আছে, যে এই পদ্ধতির অপেক্ষাকৃত জটিল। কারণ অসুবিধাগুলো হচ্ছে এই পদ্ধতির একটা জটিল পদ্ধতি, কারণ এখানে দুইটি পদ্ধতি থাকে, একটা অন্যয় এবং উপরটি ব্যতিরেকী, দুইটা সমন্বিত প্রয়োগের ফলে না বুঝলে অনেক ক্ষেত্রে সমস্যা হতে পারে। তো এখন আসি আমরা মূলত এই অন্যয় ব্যতিরেকী পদ্ধতির ভুল প্রয়োগের ফলে কিছু অনুপপত্তি হয়, দোষ দেখা দেয়, নিয়মের লঙ্ঘন দেখা দেয়। এই নিয়মের লঙ্ঘনগুলো হলো
দৃষ্টান্তের অনিরীক্ষণ অনুভূতি। হ্যাঁ, দৃষ্টান্ত অনিরীক্ষণ অনুভূতির একটা উদাহরণ হচ্ছে, যেমন কিছু দৃষ্টান্ত নিরীক্ষণ করে দেখা গেল যারা ভালো বক্তা তারা মিথ্যা প্রতিশ্রুতি দেন, এবং কিছু দৃষ্টান্ত দেখা গেল যারা ভালো বক্তা নন তারা মিথ্যা প্রতিশ্রুতি দেন না। এর ভিত্তিতে যদি সিদ্ধান্ত গ্রহণ করা হয় বাগ্মিতার সাথে মিথ্যা প্রতিশ্রুতির কার্যকরের সম্পর্ক আছে, তাহলে দৃষ্টান্তে অনিরীক্ষণ অনুভূতি ঘটবে। কেননা এমন অনেক দৃষ্টান্ত আছে বক্তৃতায় অদক্ষ ও অবাগ্মীরাও মিথ্যা প্রতিশ্রুতি দেন, কিংবা বাগ্মীরাও সত্য প্রতিশ্রুতি দেন। এই দৃষ্টান্ত এক্ষেত্রে পর্যবেক্ষণ বা নিরীক্ষণ করা হয়নি। দৃষ্টান্তে অনিরীক্ষণ মানে কি, যে বিষয়টা দেখা হয়নি। এটাকে বলতে পারি যে আম খেলে ফোড়া হয়, তাহলে আম খেলে ফোড়া হয় যদি আমরা বলি, তাহলে এটা কি একটা দৃষ্টান্তে অনিরীক্ষণ অনুভূতি। যে দৃষ্টান্তে আম খায় ফোড়া হয়েছে ওইগুলোই দেখানো হয়েছে, যেখানে আম খাওয়ার পরেও ফোড়া হয় নাই। হ্যাঁ, ওই দৃষ্টান্তগুলো এখানে উল্লেখ করা হয়নি, এই জন্য দৃষ্টান্তে অনিরীক্ষণ অনুভূতি ঘটে। বাস্তব অবস্থা অনিরীক্ষণ অনুভূতি, যে দেখা গেল যেসব এলাকায় গণবসতি রয়েছে সেসব এলাকায় অপরিচ্ছন্ন, এবং যেসব এলাকায় গণবসতি নেই সেসব এলাকা পরিচ্ছন্ন। এর থেকে যদি সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে গণবসতি অপরিচ্ছন্নতার কারণ বা গণবসতি অপরিচ্ছন্নতার মধ্যে কার্যকর সম্পর্ক রয়েছে, তাহলে বাস্তব অবস্থা অনিরীক্ষণ অনুভূতি ঘটবে। যে কারণ গণবসতির ফলে ঠিক আছে পরিবেশ যে অপরিচ্ছন্ন হয় এরকম না। হ্যাঁ, কারণ অপরিচ্ছন্ন হয়, পরিচ্ছন্ন না থাকলে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা না থাকলে তাহলে অবশ্য এরকম হইতে পারে। তাহলে বাস্তব অবস্থার অনিরীক্ষণ না করেই যদি আমরা সিদ্ধান্ত নিই তাহলে হবে কি এরকম অনুভূতি ঘটবে। এরপরে সহকার্যকে কারণ মনে করা যত অনুভূতি। হ্যাঁ, যে দিন রাতের কারণ যদি বলি আমরা, যে আকাশে বিদ্যুৎ চমকানো এবং বজ্রপাতের মধ্যে শব্দ দুটি সহকার্য থেকে আকাশে বিদ্যুৎ হয় এবং কি হয় বজ্র হয়। এ থেকে যদি আমরা সিদ্ধান্ত নিই যে বজ্রই বিদ্যুতের কারণ, তাহলে কি হবে এখানে একটা অনুভূতি ঘটবে। কারণ আকাশে বিদ্যুৎ যে কারণে হয়, যে বিদ্যুৎ জলকণাগুলোর একত্রে হওয়ার ফলে প্রচণ্ড ঘর্ষণের ফলে এখানে বিদ্যুৎ তৈরি হয়। এর সাথে এই বজ্রপাত হয় এর অনেক পরে। হ্যাঁ, বায়ু সম্প্রসারণ আছে, হ্যাঁ, এইগুলোর পরে। তাহলে এখানে এই দুটি একসাথে ঘটে বিদায় একটা অপরটার কারণ মনে করবে চলবে না। অতএব এখানে এই সহকার্যকে কারণ মনে করার যত অনুভূতি ঘটতে পারে। অতএব আজকে আলোচনায় আমরা যা শিখলাম তা হচ্ছে কি, যে পূর্বের ক্লাসের সাথে এটার সমন্বয় করে আমরা দেখব যে যুক্তিবিদ মিল কার্যকরণ সম্পর্ক নির্ণয় করতে গিয়ে 5টি পদ্ধতির কথা বলেন। অন্যই, ব্যতিরেখী, যত অন্যই ব্যতিরেখী পদ্ধতি, সহপরিবর্তন পদ্ধতি, পরিশেষ পদ্ধতি। তো এই বার্ষিক পরীক্ষায় এখান থেকে এই অধ্যায় থেকে 2টা প্রশ্ন অবশ্যই থাকে, ন্যূনতম একটা তো থাকবে, 2টা থাকবে। তো 2টা প্রশ্ন থাকলে 20 মার্ক, একটা থাকলে 10 মার্ক। অতএব এটাকে হেলা করার কোনো কিছু সুযোগ নেই। তোমরা বাসায় এটা খুব দেখবা এবং এটা ভালো করে বাসায় পড়ে আসবা। তো বাড়ির কাজ যেটা দিলাম, যে যত অন্য ব্যতিরিক পদ্ধতি, সহপরিবর্তন পদ্ধতি, পরিশেষ পদ্ধতি, এটা বাসায় দেখবা। যে কোনো সমস্যা আমার সাথে ফোনে প্রয়োজনে আলোচনা করবা। তো ভালো থাকো সবাই। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে ক্লাসের অংশগ্রহণ করার জন্য স্বাগত জানিয়ে আজকের ক্লাসে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।